আমি একটু এই সিলেবাসকে কেন্দ্র করেই আজকে একটু পড়াবো জিনিসটা। সেটা হচ্ছে ইকোনমিক্সে আমরা সিসি ওয়ানে কি পড়ছি? সিসি ওয়ানে পড়ছি হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স, তাই তো? সিসি থ্রিতে কি পড়বো? ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স সেকেন্ড সেমিস্টারে। সিসি ফাইভে কি করব? ইন্টারমিডিয়ারি মাইক্রো ইকোনমিক্স 1। সিসি সিক্সে কি করব? ইন্টারমিডিয়ারি ম্যাক্রো ইকোনমিক্স 1 থার্ড সেমে। সিসি এইটে কি করব? ইন্টারমিডিয়ারি মাইক্রো ইকোনমিক্স 2। সিসি নাইনে করব ইন্টারমিডিয়ারি ম্যাক্রো ইকোনমিক্স 2। ঠিক আছে, দেখবে কিছু কিছু আমি স্কিপ করে গেলাম, সিসি 2, সিসি 4, সিসি 7, সিসি 10, এগুলো স্কিপ করে গেলাম ইন্টেনশনালি। সিসি 11-এ কি করব? ইন্টারন্যাশনাল ট্রেড, সেটাও একটা থিওরি। এবার সিসি 13-এ কি করব? পাবলিক ফিনান্স, ঠিক আছে। আর সিসি 14-এ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, যেটা ম্যাক্রোর অল্টারনেটিভ বলতে পারো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে, যে ম্যাক্রো ইকোনমিক্স, ট্র্যাডিশনাল ম্যাক্রো ইকোনমিক্স fails in developing country to deliver. For that, a parallel stream has come up, and it has come up mainly on মানে mainly for developing country, and mainly the experimentation or everything mainly occurred in Indian economy. the Indian 5-year প্ল্যানের হাত ধরে এই ডেভেলপমেন্ট ইকোনমিক্সের এগিয়েছে, বা কম্পারেটিভ ডেভেলপমেন্টে পলিটিক্যাল ইকোনমির যে ব্যাপারগুলো। এবার বিষয়টা হচ্ছে এই যে আমি যাবতীয় ট্রেড, ফিনান্স, ডেভেলপমেন্ট, মাইক্রো, ম্যাক্রো, দে আর অল মডেলস, ঠিক আছে। হোয়াট ইজ এ মডেল? An economic model is a description of logical thinking about an economic issue, ঠিক আছে। একটা ইকোনমিক মডেল is a description of logical thinking about an economic issue, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা description of logical thinking about an economic issue. It may express its conclusion. ইকোনমিক্সে আমরা তিনটে জিনিস বলি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলি ইকোনমিক মডেল। এই যে আমরা করছি ইকোনমিক মডেল, ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স, ট্রেড, ম্যাক্রো ইকোনমিক্স। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো সবই পাবলিক ফিনান্স। দেয়ার it is description of logical thinking about an economic issue. This economic issue majorly we consider is of two types. One is micro and is macro. We know from concept of biology or any other sciences, micro means small, macro means big. Is it so? যে তাহলে micro is concerned with small things and macro big things? No. We are telling it is a description of logical thinking about an economic issue and explain the decision making process. A decision making process, and it throws light on decision making process. Decision making of decision making of individuals or aggregates. Aggregates bolte government, local government, panchayat, they country, state, এরা, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ডিসিশন মেকিং ইউনিটটা যখন স্মল,
স্মল, মানে স্যার আপনি কি কিছু প্রেজেন্ট করছেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না। ও ও প্রেজেন্ট করিনি, ভুলে গেছি, মানে লিখছি কিন্তু when decision making unit is small. এবার এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বিগ, এখানে ধরো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, ব্লক, হ্যাঁ, ব্লক, ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, কান্ট্রি, হ্যাঁ, এটসেট্রা, ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলি, company, maybe it is MNC, TNC, MNCs and TNC যাদের টার্ন ওভার একটা কান্ট্রির থেকেও বেশি হতে পারে, স্টিল দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ওন ইন্টারেস্ট, মানে দিস ইজ সেলফিশ ইকোনমিক্স রাদার ইউ ক্যান সে। আগের দিন বলছিলাম না অ্যাডাম স্মিথের ডেফিনেশনটা সেলফিশ, হ্যাঁ, ওয়েলথ বাড়ানোর, দিস ইজ সেলফিশ ইকোনমিক্স অ্যান্ড দিস ইজ ফর অল। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন ডিসিশন মেকিং ইউনিট নিজের ভালোর কথা ভাবে, দ্যাট ইজ হচ্ছে মাইক্রো, আর যখন সকলের ভালোর কথা ভাবে তখন হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে? তাহলে ইকোনমিক মডেল আমরা জানি, ইকোনমিক মডেল মেক্স conclusion based on some assumptions, হ্যাঁ, কিছু অ্যাসাম্পশন করে নেয়, ঠিক আছে? আর দিস কনক্লুশন conclusion may be expressed, expression of conclusion, huh? Expression of conclusion তিন রকম ভাবে হয়। একটা হচ্ছে ওয়ার্ডস, আমরা যেটার আর একটা ভাষা আছে ইনটিউটিভ লজিক, হ্যাঁ, আর একটা হচ্ছে গ্রাফ, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল। What is this? This is, I am saying, other things remaining constant. স্যার দীপ্তায়ন ঢুকতে পারছে না কেন? জানি না, বলতে স্যার ঢুকতে দিচ্ছে না, টেকনিক্যাল ইস্যুস হচ্ছে কিছু। আরেকবার ট্রাই করতে হলো। রানো দুটো ঢুকে আছো কেন?
এই তো ঢুকেছে। ঠিক আছে, তাহলে শুরু করি, রিজিউম করি। আচ্ছা, কি হয়েছিল কে জানে। আচ্ছা, ইকোনমিক models makes conclusion based on assumptions. Expression of conclusion can be made in words. ঠিক আছে, এবার আমি কি বলছিলাম, other things remaining constant, demand for a commodity varies inversely with its price. তাহলে এটা গ্রাফিক্যাল, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, এইটা বলতে হবে কিন্তু স্পেসিফিকেশন। যে কোনো ফাংশনে এটা বলতে হয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেল। তাহলে ইকোনমিক মডেল মেক কনক্লুশন বেসড অন সাম অ্যাজাম্পশনস। ঠিক আছে, তাহলে এবার লজিক নেস। এবার তাহলে আমি প্রথমে শুরু করলাম কি, ইকোনমিক মডেল ইজ ডেসক্রিপশন অফ লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট অ্যান ইকোনমিক ইস্যু। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে লজিক ইজ নট সাফিসিয়েন্ট। আমরা এই যে অ্যাজাম্পশন করে লজিক করলাম, লজিক ইজ নট সাফিসিয়েন্ট টু রিচ কনক্লুশন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমেই একটা ম্যাথমেটিক্যাল গ্রাফ দেখালাম, এবং এই গ্রাফটা আমরা যদি দুটো গ্রাফ নিতাম, ধরো কিউডি ইজ ইকাল টু এ মাইনাস বিপি, হ্যাঁ, আর ওইদিকে কিউএস ইজ ইকাল টু হচ্ছে সি প্লাস ডিপি, তাহলে এই দুটো দিয়ে এইবার আমরা গ্রাফিক্যালি কিন্তু একটা কোয়ান্টিটি সাপ্লাই আর কোয়ান্টিটি ডিমান্ড দিয়ে একটা ইকুইলিব্রিয়াম দেখাতে পারবো, এবং এই ইকুইলিব্রিয়ামটা সলভ করতে পারবো a minus bp is equal to c plus dp, huh? or p is equal to a minus c divided by b plus d, huh? তাহলে q is equal to c plus d into a minus c divided by b plus d। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামটা বার করতে পারি, কিন্তু লজিক ইজ নট সাফিসিয়েন্ট। আমি এই জন্য আমাদের কি করতে হচ্ছে, CC2 অ্যান্ড CC4 এইসব ম্যাথামেটিক্যাল টুলসের জন্য আমাদের করতে হচ্ছে CC2 অ্যান্ড CC4, গেম থিওরি, ক্যালকুলাস, ফাংশন, ডেরিভেটিভ, সেট, হ্যাঁ, ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেগুলো ইকোনমিক্সে লাগে, হ্যাঁ, ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রা আর কি। তা মানে ধরো অনেকগুলো ইকুয়েশন আছে এবং লিনিয়ার ফর্মে, তখন আমাদের লিনিয়ার অ্যালজেব্রা লাগে। তারপর ডায়নামিক্স জিনিস কোনো যদি আমি ইয়ে করি, থ্রু আউট দ্য টাইম চেঞ্জ হচ্ছে, তখন ডিফারেন্স ইকুয়েশন যদি ডিসক্রিট হয়, আর কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুটো সেমই প্রায়। আচ্ছা, গেম থিওরি একটা অন্যরকম ব্যাপার। গেম থিওরি হচ্ছে যে আমরা যখন খেলি, দাবা খেলি, মানে একজনের অপরজনের একটা স্ট্র্যাটেজি আছে, সেট আপ স্ট্র্যাটেজিস একটা কিছু রেসপেক্টে, তার থেকে সে যে আউটকামটা হবে, মানে ধরো একটা জিও একটা স্ট্র্যাটেজি নিল, প্রাইস স্ট্র্যাটেজি, তার এগেনস্টে এয়ারটেল একটা স্ট্র্যাটেজি নিল, ভোডাফোন একটা স্ট্র্যাটেজি নিল, এবার অনেকগুলো স্ট্র্যাটেজি নিতে পারে, তার আউটকাম কি হচ্ছে, ঠিক আছে, এই দিয়ে এইগুলো কি করে সলভ করব। এবং গেম থিওরির মূলত আমার নিউম্যান মর্গেনস্টাইন স্টার্ট করেছিলেন, কিন্তু গেম থিওরির রিমার্কেবল কন্ট্রিবিউটার হচ্ছে জন ন্যাশ, যার জন্য আমি বলেছি
তোমার এইখানে বলেছি কিনা জানি না, বলিনি মনে হয়, রানোর জন্য বলছি, এ বিউটিফুল মাইন্ড সিনেমাটা দেখবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে জন ন্যাশের জীবনের উপরেই ওটা বইটা, এবং ওটা নোবেল পেয়েছে, এই অস্কার পেয়েছে। আর জন ন্যাশ তার আবিষ্কারের জন্য, এবং এই জন ন্যাশের যে সেটাও কিন্তু আমরা এক্ষুনি বলবো যে র্যাশনালিটি অ্যাজাম্পশন, এই র্যাশনালিটিকে গেম থিওরির টার্মসে উনি বলেছেন, আই এম ডুইং মাই বেস্ট হোয়াট এভার আদার্স ডু। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইকোনমিক এজেন্টসরা কিন্তু সবসময় র্যাশনাল, এবং সে তার বেস্টটাই করার চেষ্টা করছে সব সময় বেস্ট পসিবল আউটকামের জন্য সবাই যাচ্ছে। তাহলে CC2 অ্যান্ড CC4 হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল মেথডস, যেগুলো ম্যাথমেটিক্যাল টুলস লাগে, হ্যাঁ, এগুলো শেখাবে। এইবার হচ্ছে CC7 আমি রেখে দিয়েছিলাম, CC10 একটা DSE is a statistics evidence, এই যে logic is not sufficient to reach conclusion, we need evidence, ঠিক আছে? হ্যাঁ, to reach a conclusion, হ্যাঁ, logic needs, হ্যাঁ, হ্যাঁ, support of evidence। কেউ একজন বলল যে এই যে তোমার করোনার যে ইয়েটা, মানে কি বলে ভ্যাকসিন, হ্যাঁ, এটাতে কাজ হবে, কিন্তু এটা একটা অ্যাজাম্পশন করলো, করে এটা লজিক্যালি কারণ দেখালো যে এই কারণে এই হবে, কিন্তু এটা এম্পেরিক্যালি আমায় প্রুফ করতে হবে। হ্যাঁ, এম্পেরিক্যালি প্রুফ করতে হবে, মানে ক্লাস চলছে, হ্যাঁ, নেই, সাপোর্ট অফ এভিডেন্স। হ্যাঁ, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এম্পেরিক্যালি আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে ইকোনমিক এভিডেন্স দিয়ে, ঠিক আছে? তাহলে এম্পেরিক্যালি যখন প্রুফ করব, হ্যাঁ, এবার তখন আমরা বলছি যে সেই এটাকে বলছি এভিডেন্স, এবং সেই এভিডেন্সটা হচ্ছে আমরা কোত্থেকে পাই? অ্যাকচুয়ালি বেসিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন, নিউমেরিক্যাল ইনফরমেশন, হ্যাঁ, ফ্রম দ্য ইকোনমি, হ্যাঁ, মানে সোশিওলজিক্যাল বা ইকোনমিক ইনফরমেশনটাকে যদি নাম্বারসে পাও, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স। এবং তারপরে হচ্ছে এই প্রেডিকশন, স্ট্যাটিস্টিক্সের যে প্রেডিকশন, মানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এই যে এটা বলছি, এই এম্পেরিক্যাল এভিডেন্স মানে অ্যাকচুয়াল যে ডেটা থেকে আমরা এ আর বিটা যদি এস্টিমেট করতে পারি, দ্যাট ইজ আমরা ফার্স্ট হচ্ছে রিগ্রেশন বলছি, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। এবার এইখানে এই যে এফ এক্স মানে তোমার, আমি ধরো এই যে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, what is a, what is b, what is the value of a and b, we can empirically reach this conclusion using statistics. First this is called regression, হ্যাঁ, এবং তারপরে যে থিওরিটা চালু হলো, এই রিগ্রেশনের ইকোনমেট্রিক্সের বেসিক জিনিস হচ্ছে রিগ্রেশন, এবং তারপরে আমরা এটাকে কিন্তু চালাও, ঠিক আছে, এই ইকোনমেট্রিক্স, ঠিক আছে? এবার ইকোনমেট্রিক্স হচ্ছে রিগ্রেশনের পরের যে লেভেলটা, আরো অনেক কমপ্লিকেসি হতে পারে, মানে এখানে ডায়নামিক হতে পারে, তোমার ক্রস সেকশন হতে পারে। ডায়নামিক মানে ধরো আমি বললাম যে টোটো চালু হলে বাস রুট বন্ধ হচ্ছে, ঠিক আছে? ইট ইজ এ লজিক্যাল কনক্লুশন। তাহলে এবার আমি যদি ডেটা নেই, হ্যাঁ, এভিডেন্স বেসড কি, তাহলে এটা একটা মডেল, ঠিক আছে? এবার এখানে অ্যাজাম্পশন হচ্ছে যে টোটোটা আমরা অ্যালাউ করছি, হ্যাঁ, যেসব জায়গায় সেইখানে অ্যালাউ করতে হবে, না হলে তো হবে না, হ্যাঁ, এবং সেখানে বাস রুট ছিল। এবার তখন আমরা দেখব যে নাম্বার অফ টোটোস, এটা কিন্তু আমরা দুভাবে করতে পারি। নাম্বার অফ টোটোস ইন্ট্রোডিউসড, এটা একটা ডেটা বার করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা এবার বাস সার্ভিস, মানে বাস ইন, মানে ফাংশনাল বাস আর কি, হ্যাঁ, যারা কাজ করছে প্র্যাকটিক্যালি কি হচ্ছে, হ্যাঁ। এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা দুভাবে করতে পারি। বিভিন্ন আমি এ বি সি ডি, মানে ধরো শ্রীরামপুর
চিনসুরা, রিসরা, কোন্নগর, হ্যাঁ, উত্তরপাড়া, হ্যাঁ, এরকম করতে পারি। বা হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা, হ্যাঁ, সাউথ চব্বিশ পরগনা, কলকাতাতে টোটোর চলটা কম, নদিয়া, এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ নিতে পারি এবং সেখানে বাসও নেব। তাহলে দিস ইজ ক্রস সেকশন স্টাডি। হ্যাঁ, এইবার 2000 ধরো 12 থেকে বা 2016 থেকে ধরো জানুয়ারি পার মান্থ আমরা যদি ডেটাটা নেই, হ্যাঁ, 2020 অবধি, হ্যাঁ, অক্টোবর অবধি, হ্যাঁ, এইবার তাহলে প্রতি মাসের ডেটা পাবো কিন্তু আমরা 2016-র 12টা ডেটা, 17-র 12টা ডেটা, 18-র 12টা ডেটা, 36, 19-এর 12টা ডেটা, 48, 20-র 10টা ডেটা, 58টা ডেটা পাবো, 58 অবজারভেশনস। একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে নিতে পারি, পুরো স্টেটের নিতে পারি। দিস ইজ কল্ড টাইম সিরিজ স্টাডি। হ্যাঁ, এটা হচ্ছে টাইম সিরিজ স্টাডি, এটা হচ্ছে ক্রস সেকশন স্টাডি। আর এইগুলোই হচ্ছে এভিডেন্স বেসড, হচ্ছে মানে আমার ইকোনমিক এভিডেন্স হচ্ছে, তার মানে ইকোনমিক এভিডেন্স is any set of facts that helps convince economists that some positive statement কি আগের দিন বলেছি, positive statement about the economy is true or false. হ্যাঁ, তাহলে statistical analysis is the use of mathematical probability theory to draw inference in the situations of uncertainty. ঠিক আছে, এবার আমরা ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যে কনক্লুশনটা হচ্ছে প্রেডিকশন অফ দ্য মডেল। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ মডেলস? মডেলস আমরা করি কেন? Purpose of models are mainly three. Understanding. A model simplifies the issue to help people understand it. দেখো, গুগল ম্যাপ একটা 2-dimensional ম্যাপ, এর মধ্যে রাস্তার ডিরেকশন দেয়, তাই তো? এই পৌঁছে গেলে, হ্যাঁ, ইউ আর হিয়ার, এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। এইবার তুমি যদি বলো যে কলকাতা স্টার্টিং পয়েন্ট, দুবাই হচ্ছে ডেস্টিনেশন, তাহলে কি এই ম্যাপ, এই মডেলের ম্যাপে দেওয়া সম্ভব হবে? নাকি এইরকম ভাবে দেখাতে হবে প্লেনে, মানে 3D, মানে একটা ম্যাপে, ওই গ্লোব টাইপের ব্যাপারটায়? তখন গ্লোব লাগবে, কিন্তু এরকম ভাবে গুগল ম্যাপ দেখাবে না। ঠিক আছে, তাহলে এ মডেল সিম্পলিফাইজ দ্য ইস্যু টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড ইট। ঠিক আছে, দেখবে যারা কম্পিউটার গেমস খেলো, অনেক সিনেমা নামে কম্পিউটার গেমস হয়।
ঠিক আছে, পুরো সিনেমা হলো সেটাকেই কম্পিউটার গেমসে সফটওয়্যার দিয়ে ইয়ে করে, যাতে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তোমায় নিয়ে যায়। ওই সিনেমাটা পপুলার হলে সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডের ফিলটা তুমি ওই গেমসে ঢুকে পেতে পারো। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে দিস ইজ অলসো এ মডেল। হ্যাঁ, কম্পিউটার গেমসটাও কিন্তু একটা মডেল। ঠিক আছে, এবার ধরো আমরা অনেক সময় বায়োলজি ক্লাসে দেখি একটা কঙ্কালের ছবি, কিন্তু ওটা কি আদৌ কঙ্কাল? কঙ্কাল নয়, কিন্তু আমাদের হিউম্যান বডির যে বিভিন্ন হাড় সেগুলো বোঝার জন্য মডেলটা থাকে। সেরকম ইকোনমিক্সেও আমরা মডেল খুব জরুরি জিনিস। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এ মডেল সিম্পলিফাইজ অ্যান ইস্যু টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড ইট। এ মডেল হেল্পস পিপল টু প্রেডিক্ট, বললাম প্রেডিক্ট করে। হ্যাঁ, কত এ আর বির ভ্যালুটা কত ডিমান্ড করবে। ঠিক আছে, আচ্ছা, so they can answer questions like what will happen, এটা হচ্ছে আনকন্ডিশনাল কোশ্চেন্স। আর and what will happen if, যদি এইটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল কোশ্চেন। To resolve complicated real life issues, আচ্ছা, ইন্টারপ্রিটেশন। এইবার হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশন পড়ব। তাহলে ইন্টারপ্রিটেশন কি? এই যে করলাম মডেল করে প্রেডিকশন করলাম, তার এটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইকোনমিক্সে। কারণ যখন ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, যেটা পিসি বলছিলেন যে পাসের ম্যাথমেটিক্স মিটিংয়ে, ঠিক আছে, আর আমাদের এই যে ইকোনমিক্সের ম্যাথমেটিক্যাল সিসি2-র মধ্যে ডিফারেন্সটা কি? দুটোই তো অঙ্ক, একই ফাংশন, একই ডেরিভেটিভ, এগুলো অনেকটাই সেম জিনিস করতে হচ্ছে। হ্যাঁ, পাসের ম্যাথমেটিক্সে কিন্তু হ্যাঁ ইন্টারপ্রেট করতে হবে না তোমায় ম্যাথমেটিক্যাল রেজাল্টটা, কিন্তু এখানে কিন্তু পাঠ্যার করে বলতে হবে যে ইকোনমিক্সটা কি হলো। হ্যাঁ, a model helps people to interpret data as evidence about positive economic statements. ঠিক আছে, পজিটিভ ইকোনমিক স্টেটমেন্টস। ঠিক আছে, স্টেটমেন্টস। তাহলে মডেল হেল্পস পিপল টু ইন্টারপ্রেট ডেটা, হ্যাঁ, অ্যাজ এভিডেন্স। ঠিক আছে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং প্রেডিকশন, তোমার purpose of model is, purpose of model 3 port. Number 1, understanding, বোঝা, তারপরে হচ্ছে প্রেডিকশন, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, আচ্ছা, মডেল অ্যাকচুয়ালি সিম্পলিফাইজ রিয়েল লাইফ ইস্যু। হ্যাঁ, এবার আমরা একটা, আর মডেলস আর অ্যাকচুয়ালি
আর্টিফিশিয়াল ইকোনমিক্স, কৃত্রিম অর্থনীতি, যেখানে আমরা কিছু অ্যাজাম্পশনস করে অর্থনীতিকে সিম্পলিফাই করে আমরা আসল যে রিয়েল লাইফ ফেনোমেনাকে ইন্টারপ্রেট করা বা তার সম্বন্ধে বলতে চাইছি, এবং যাতে প্র্যাকটিক্যাল ইকোনমিক্সটাকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ধরো আমরা এমনিতে কি করি, কম্পিউটার গেমস যখন খেলি, আমরা সাধারণত কি করি, একটা ধরো এজ অফ নেশনস, বাড়ি তৈরি করছে, ঘর তৈরি করছে, গাছপালা চাষ করছে, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তারপরে কারখানা করলো, এরকম থাকে তো ভার্চুয়াল ওয়ার্ল্ড। মানে এই তোমার কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবার আমরা যদি ইকোনমিক্সের একটা কম্পিউটার গেমস করি, সেখানে আমরা কিছু টাকা দেব, হ্যাঁ, গভর্নমেন্ট প্রিন্ট করবে, তারপরে সেই টাকাটা ভাগ করে দেবো লোকজনের মধ্যে, হ্যাঁ, এইবারে এক্সচেঞ্জ শুরু করব, হ্যাঁ, মানে কেউ কাজ করবে সেখানে, ভার্চুয়াল রোবটদের বলে দেবো যে হাউ টু বিহেভ, তাদের শিখিয়ে দেওয়া হবে ভার্চুয়াল রোবটদের, হ্যাঁ, ওয়ার্ক, প্রডিউস, বাই অ্যান্ড সেল গুডস, হ্যাঁ, কনজিউম করবে, ইনভেস্ট করবে, ঠিক আছে। এইবার একটা আর্টিফিশিয়াল ইকোনমি তৈরি হবে। এবার এইটা কিন্তু রুলস অফ দ্য গেম কিন্তু একটা ফিক্স থাকবে, সেগুলো হচ্ছে অ্যাজাম্পশনস, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা একটা ইকোনমিক্সের কম্পিউটার গেমও তৈরি করা যায়, ঠিক আছে। তাহলে ইকোনমিক মডেলস অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্স ইস্যুকে সিম্পল করে আলোচনা করার জন্য ইউজ হয়। এবার আমরা এইভাবে কনক্লুশন করতে পারি হোয়াট ইজ রেশনাল বিহেভিয়ার মডেলসে। হ্যাঁ, মডেলের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রেশনাল বিহেভিয়ার, রেশনালিটি অ্যাজাম্পশন। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইকোনমিক্সে আমরা রেশনালিটি অ্যাজাম্পশন নিয়ে ভাবি। হোয়াট ইজ রেশনালিটি? রেশনালিটি কি? হ্যাঁ, রেশনাল বিহেভিয়ার মিনস that people do the best they can, এগুলো কিন্তু একটা অ্যাজাম্পশনের উপরেই বেস্ট হচ্ছে, বেস্ট অন দেয়ার own values and information. Under the circumstances they face. Huh? They face. তার মানে সোশিও ইকোনমি এটা তো একটা সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স। তার মানে আমায় কিন্তু এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে অ্যাজাম্পশনটা খুব মাস্ট, ঠিক আছে। এইটা বোঝার জন্য আমি একটা মজার গল্প করি, সবাইদেরই করি, সবাইকেই করি শুরুতে। সেটা হচ্ছে, আমি দীপ্তান শুনেছে হয়তো, হ্যাঁ, তোমরা শুনেছো কিনা জানি না, কারণ প্রথম দিকে ছিল না। সেটা হচ্ছে একজন ফিজিসিস্ট, একজন কেমিস্ট, একটা বটানিস্ট, একটা জুলজিস্ট, আর একটা হচ্ছে তোমার ইকোনমিস্ট। এদের জাহাজডুবি হয়েছে, হ্যাঁ। এবার জাহাজডুবি হওয়ার পর তারা সারা রাত, হ্যাঁ, সমুদ্রে ছিল। এবার সমুদ্রে একটা ওই লাইফ বোট ধরে তারা একটা নির্জন দ্বীপে পৌঁছেছে, যেখানে খাবার দাবার কিচ্ছু নেই। কেউ শুনেছো এটা, মানে দীপ্তান ছাড়া? না স্যার। এবার সেখানে পৌঁছেছে, সেখানে বটানিস্ট গিয়ে দেখলো একটাই ওই জাহাজে যে প্যাকেটে খাবার হয় না, সিল্ড প্যাকেটে ড্রাই খাবার,
সেই বাক্স পড়ে আছে, তাহলে ওই বাক্সটা খুলতে হবে, টিনের বাক্স খুলতে হবে, কিচ্ছু নেই, কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, শুনশান দ্বীপ, তবে তারা খেতে পারবে। এবার ফিজিসিস্ট সোলার এনার্জি বা কোনোভাবে অন্য কোনো এনার্জিকে ট্রান্সফর্ম করে সেটা ভাঙা যায় কিনা ভাবছে, সেটা নিয়ে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। কেমিস্ট কেমিক্যাল খুঁজছে, সেটা দিয়ে যদি ওটাকে খুলতে পারে বক্সটাকে, সেটা নিয়ে ছোটাছুটি করছে। বটানিস্ট গাছপালা, লাঠি সোটা এরকম ধরনের জিনিস খুঁজে বেড়াচ্ছে অনেকক্ষণ ধরে। জুলজিস্ট ঝিনুক ঠিনুক জাতীয় কোনো প্রাণী, হ্যাঁ, দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। 1-1.5 ঘন্টা বাদে ইকোনমিস্টকে ফিজিসিস্ট এসে বললো, এই আমরা এরকম ছুটোছুটি করছি, তুমি চুপচাপ বসে গালে হাত দিয়ে বসে আছো, কি ব্যাপার? বলে, আমি তো গালে হাত দিয়ে আমি আমি আই এম ডুইং মাই জব। ইকোনমিস্ট উত্তর দিল, হোয়াট, ইউ আর ডুইং ইয়ার জব বাই সিটিং আইডল? হ্যাঁ, ইয়েস আই এম ডুইং মাই জব। তো হোয়াট ইজ ইউর জব? তখন ফিজিসিস্ট প্রশ্ন করলো, বললো, মাই জব ইজ, সি, লেট আস অ্যাজিউম দ্য বক্স ইজ ওপেন, আমরা ধরে নিচ্ছি বাক্সটা খোলা আছে। হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট দ্যাট? আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। বাক্সটা যদি খোলা থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করব, ভাগ করব, সেটা নিয়ে আমি ভাবছি। ঠিক আছে, এটা দুটো অ্যাসপেক্ট, এটা হাসির, খুব হাস্যস্কর, হ্যাঁ, তাই তো। সেটা হচ্ছে বাক্সটা যদি খোলা থাকে কি করে ডিস্ট্রিবিউট করব। অ্যাকচুয়ালি লেট আস অ্যাজিউম দ্য বক্স ইজ ওপেন। আমার এক বন্ধু, আমরা যখন মেসে থাকতাম, পড়তাম তোমাদের মতো ফিজিক্সে, বলে, তোদের তো সমস্যা হলে অ্যাজাম্পশন করে সেটা বাদ দিয়ে দিবি, এরকম ভাবে টিটকিনি মারত। এবার আমার কাউন্টারটা ছিল হচ্ছে এটা, হ্যাঁ, আসলে তোরা তো সব ওই ইনঅ্যানিমেট অবজেক্ট নিয়ে কাজ করিস, ফিজিসিস্ট, হ্যাঁ, সে জড় পদার্থ নিয়ে কাজ করিস, হ্যাঁ, এবার তোদের অ্যাজাম্পশন করতে হবে কেন? করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ভ্যাকুয়াম থাকলে কি হবে, ইয়ে কবে, অ্যাজাম্পশন করতে হয়, তোদের কম করতে হয়। আর আমাদের তো মানুষ, মানুষ আমাদের মানে মানুষের বিহেভিয়ার নিয়ে কাজ, আর সব থেকে কমপ্লিকেটেড প্রাণী, আমাদের এটা করতেই হবে। তাদের বিহেভিয়ারকে জাজ করতে হলে এটা অ্যাজাম্পশনটা করতেই হবে, এবং ইকোনমিক্সে প্রতি মুহূর্তে অ্যাজাম্পশন লাগে, সেটাই এখানে বোঝালো প্রথম। লেট আস অ্যাজিউম দ্য বক্স ইজ ওপেন, হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট দ্যাট। এবং আর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন ইকোনমিক্সের, খুব ইম্পর্টেন্ট, ইফ দেয়ার ইজ নো স্কারসিটি নো নিড অফ ইকোনমিক্স। আমি মজা করে বলি যে আমাদের চাকরি বজায় রাখতে হলে, ইকোনমিক্সের চর্চা বজায় রাখতে হলে অভাবটা রাখতে হবে, অভাব দূরও করতে হবে, কিন্তু অভাব না থাকলে কিন্তু আর ইকোনমিক্সের দরকার হবে না। ঠিক আছে, মানে ইফ দেয়ার ইজ স্কারসিটি, দেখো, এবার স্কারসিটি থেকেই কিন্তু ট্রেড অফ আসে, এবং সেখান থেকেই অপরচুনিটি কস্ট। এবার অপরচুনিটি কস্ট থেকে তুমি যদি ধরো যা অপরচুনিটি কস্ট তাতে বেনিফিট বেশি হয়, দ্যাট ইজ অপটিমাইজেশন, রেশনাল বিহেভিয়ার, রেশনালিটি, আই এম ডুইং মাই বেস্ট। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে যে আমার কিন্তু মেন ব্যাপার হচ্ছে স্কার্স রিসোর্সকে ডিস্ট্রিবিউট করা। ইকোনমিক্সে যাবতীয় যা পড়াশোনা করছি, যদি স্কারসিটি না থাকতো ইকোনমিক্স থাকতো না, আর স্কারসিটি আছে বলেই ডিস্ট্রিবিউশনের প্রয়োজন আছে। সেটা এবার সেটা কোন প্রিন্সিপালে হবে, কিভাবে হবে, মার্কেট ইকোনমি দিয়ে হবে, কি মিক্সড ইকোনমি দিয়ে হবে, কি কমান্ড ইকোনমি দিয়ে, কমিউনিস্ট ইকোনমিতে হবে, সোশ্যালিস্ট ইকোনমি, কি, হ্যাঁ, গড নোস। হ্যাঁ, এবার কিভাবে কিভাবে কি ইনফ্রাকশন হচ্ছে সেটার জন্য আলাদা আরো থিওরির পর থিওরি, ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে হবে তার থিওরি, হ্যাঁ, আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কিন্তু স্কার্স রিসোর্সকে ডিস্ট্রিবিউট করা, এবং দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই গল্পের মাধ্যমে, খুবই হাস্যস্কর গল্পটা, তাই তো, হাসির তো, হ্যাঁ, হ্যাঁ স্যার, মজা লাগলো না? হ্যাঁ স্যার। ক্লাসে বললে তো সব হু হু করে হাসে। লেট আস অ্যাজিউম দ্য বক্স ইজ ওপেন, হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট দ্যাট? হ্যাঁ, 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 আমরা ধরে নিচ্ছি বাক্সটা খোলা আছে, এবার কি এটা কি করে আমরা বন্টন করব? হ্যাঁ, তো যাই হোক, দীপ্তার প্রথম শুনলো, এবং খুব মানে গুরুত্বপূর্ণ এটা, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে পাস অনার্স এটা বলি, কমার্সেও
অর্থনীতি পড়তে এলে, কারণ এটা বুঝিয়ে দেয় ছোট্ট গল্পের মাধ্যমে হোয়াট ইজ ইকোনমিক্স। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আমরা মডেলের কথা বলছি, তাহলে মডেল ইজ সিম্পলিফাইড ডেসক্রিপশন আর রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমি একটা ইকোনমিক মডেল বললাম, ধরো লেট আস মেক অ্যান অ্যাজাম্পশন একটা ইকোনমিক মডেলে, যে 1 বছরের স্কুলিং 10% ইনকাম বাড়ায়। হ্যাঁ, মানে পড়াশোনা করলে তো এক্সপেক্টেড ইনকাম বাড়বে, ওয়েজেস বাড়বে, তো সেই জন্যই তো পড়াশোনা করা, তাই না? হ্যাঁ, এইবার আমি বললাম যে অ্যাজাম্পশনটা কি, investing in one extra year of education increases your future wages by 10%। ঠিক আছে, এইবার এই অ্যাজাম্পশনটাকে আমরা একটা মডেলে তার লেভেল অফ এডুকেশন টু হিজ ওয়েজ আমরা রিলেট করার চেষ্টা করি। ঠিক আছে, তার মানে 1 টাকা যদি ওয়েজ হয়, 1 বছর যদি 1 year schooling, 1 year education will result in 1 into 1.10, মানে 1.10 of ইনকাম, 1 টাকাটা এটা হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝছি? ঠিক আছে, রিটার্নস টু এডুকেশন অ্যাজাম্পশন থেকে, হ্যাঁ রিটার্নস টু এডুকেশন that someone with an extra year of education earns 1.10 times as much as she would have earned without the extra year of education। ঠিক আছে, for example, if a person earns rupees 1500 per hour with 13 years of education, then মানে ফার্স্ট ইয়ার অবধি পড়েছে, a 14th year of education will cause her or his wage to rise to 1.10
ইন্টু 1500 রুপিস, হ্যাঁ, তার মানে 1650 টাকা। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। আচ্ছা, economists use assumptions to derive other implications. হ্যাঁ, ধরো 2 additional years, of education, মানে 15 years of education, 15 years of education, হ্যাঁ, কি হচ্ছে 1650 ইন্টু 1.10, ঠিক আছে, তার মানে 1825, 1650 আর 165, হ্যাঁ, 15, 1815, হ্যাঁ, ঠিক আছে। তার মানে বেসিক যে ওয়েজটা ছিল ইন্টু 1.10 স্কোয়ার, মানে 1.21 ইন্টু ডাব্লিউ, তার মানে ওয়েজ উইল ইনক্রিজ বাই 21% 2 বছরে। 2 বছর পড়াশোনা করলে বাই 21%, প্রথমে 10%, তারপর 21%। আচ্ছা, এইবার ধরো 3 additional years of schooling, এইচএস এর পর গ্র্যাজুয়েশন হয়ে গেল, হ্যাঁ, তাহলে কি হবে 1.10 কিউব ইন্টু যদি 1500 থাকতো এইচএস এর পর, তাহলে এটা হতো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে 1.10, এটা কি হচ্ছে আমার 1.331 ইন্টু ডাব্লিউ, হ্যাঁ, তার মানে 33.1% ইনক্রিজ হবে গ্র্যাজুয়েশন করলে। যদি হয় তাহলে আমরা বলবো যে পার ইয়ার অফ স্কুলিং 10%। এবার প্রতি বছরেই যে 10% করে বাড়ছে তা নয়, কিন্তু এর মানে অ্যাভারেজে 10%। এটা হতে পারে যে যেটা সার্টিফিকেট ইয়ার, থার্ড ইয়ারটা, তার ইয়েটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, কারণ সেই সার্টিফিকেটটা না হলে হবে না। ঠিক আছে, তাহলে কলেজ গ্র্যাজুয়েটের, তাহলে আমাদের এখানে আমাদের দেশে 33.1% ওয়েজ ইনক্রিজ করবে যদি গ্র্যাজুয়েশনটা করে। এইবার প্রশ্ন হচ্ছে whether this is the only factor, নাকি অন্য আর একটা ফ্যাক্টর আছে, অন্য আরো ফ্যাক্টর থাকতে পারে। ইয়েস, ব্যাপারটা হচ্ছে ওয়েজ উইল ডিপেন্ড অন নিউমেরাস আদার ফ্যাক্টরস। আমরা মডেলটা সিম্পলিফাই করে নিয়েছি একটা ইয়ার্স অফ স্কুলিং নিয়ে, ঠিক আছে। এইবার আমরা কিন্তু আলাদা একটা মডেল করে নিয়েছি, ঠিক আছে, অ্যাজাম্পশন করে অন্য ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে, সাচ অ্যাজ কি কি, যেমন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এক্সপিরিয়েন্স ইন জব, তাই না। তারপর আর একটা ফ্যাক্টর তোমাদের বলি, তোমাদের নিজেদের এই ইকোনমিক্স অনার্স থেকে, ডিএসসি ফিফথ সেমে কাকু কাকা হয়তো বলেওছি, হ্যাঁ, অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স অথবা ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি, ফিফথ সেমের ডিএসসিটা খুব ইম্পর্টেন্ট।
আর একটা আছে ডিএসি এ, এটা ডিএসি বি। হ্যাঁ, ফিনান্সিয়াল ইকোনমিক্স, আর কম্পারেটিভ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে পুরো সারা পৃথিবী, চীনের, তারপর রাশিয়ার, ইংল্যান্ডের, মানে ইকোনমিক হিস্ট্রি। হ্যাঁ, তুমি দেখো এইখানে আমরা পড়বো স্ট্যাটা সফটওয়্যারে, যেটা ইকোনোমেট্রিক্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা আর, আমরা আরটা জানি না, স্ট্যাটাটাই হয়তো করাবো। হ্যাঁ, মানে আমি স্ট্যাটাটা জানি। আচ্ছা, হিস্ট্রি পড়ে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিছু হবে না, কিন্তু এটা করলে কিন্তু এখন প্রচুর এম্পিরিক্যাল কাজ হচ্ছে, এবং ফিনান্সিয়াল অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স, হ্যাঁ, এই যে মার্কেটটা, জব মার্কেট হাইলি, এখন দেখবে তুমি গুগলে সার্চ করো, হ্যাঁ, যে এটা কিন্তু খুব লুক্রেটিভ জব। হ্যাঁ, এবং কমার্সে যেমন জব আছে, এইখানে আরো বেশি জব এবং একটু বেশি টাকার জব, এবং this two combination is lethal in getting this job. আলাদা কোনো এক্সট্রা ডিপ্লোমা হলে তো আরো ভালো, মানে পরে যদি কেউ ওটা করে, কিন্তু এমনিতেই এই দুটো কিন্তু নেসেসারি কন্ডিশন ফর গেটিং জব, ফার্স্ট অর্ডার কন্ডিশন। ঠিক আছে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি এতদিন মাস্টার্স ডিগ্রিতে ভালো এখন ক্যাম্পাসিং শুরু হয়েছে ইকোনমিক্সে, এবং এটা কিন্তু সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি পরিষ্কার, মানে ফিনান্সিয়াল ইকোনমিক্সে মাস্টার ডিগ্রিটাকে মাস্টার ডিগ্রি ইকোনমিক্স বলে করছে আর কি, নতুন খুলেছে। মানে আমি সিলেবাস দেখেছি, এমএসসি মাদ্রাস স্কুল অফ ইকোনমিক্সে প্রচুর পরিমাণে ওরা মানে ক্যাম্পাসিং করে, এবং পুরো ডিটো এই সিলেবাসটা ফিনান্সিয়াল ইকোনমিক্সের এখানে নিয়ে নিয়েছে মোটামুটি। হুম, এই অপশান মার্কেট, ফিউচার, শেয়ার মার্কেট, এইসব পড়াবে হচ্ছে ফিনান্সিয়াল ইকোনমিক্সে, তার থিওরিগুলো, আর এইখানে হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স। তাহলে এইবারে আমার যেটা বক্তব্য, দিস চয়েস অফ স্পেশাল in 5th semester will affect your wage. This is also a factor in determining wage. Huh? Choice of DAC will have an impact on wage. The quality of human resources is a factor. ঠিক আছে, তাহলে কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্স, ঠিক আছে, তুমি কি প্রফেশনাল ট্রেনিং নিয়ে আসছো, হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্টর, খালি স্কুলিং নয়। ঠিক আছে, আচ্ছা, মডেল কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন এবং একটা অ্যাভারেজ আইডিয়া দেয়, এক্স্যাক্টলি 10% বাড়বে তা নয়, কিন্তু এখানে 11ও বাড়তে পারে, 9ও বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু মডেল হচ্ছে এমন জিনিস যেটা আমরা ডেটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। কিভাবে করতে পারি? ধরো আমাদের দেশের অ্যাভারেজ স্যালারি হ্যাঁ of 30-year-old person with 15 years of education হচ্ছে ধরো 21,000 টাকা। আর সেম অ্যাভারেজ স্যালারি of 30-year-old person with 12 pass, 12 years of education is 15,000। ঠিক আছে,
তাহলে এবার আমরা যদি এই 21,000 আর 15,000-কে ভাগ করি, we get 1.40, ঠিক আছে? তাহলে রিটার্নস টু এডুকেশন হচ্ছে 1.40, ঠিক আছে? তাহলে 10% করে যদি হয়, তাহলে আমরা জানি 10% করে ইনক্রিজ হলে 1.1 টু দি কিউব মানে 1.331, 33.1% বাড়ার কথা, কিন্তু আমার বাড়লো 40%, মোটামুটি কাছাকাছি। সো আওয়ার প্রেডিকশন ইজ রাইট। দিস ইজ এভিডেন্স বেসড, হ্যাঁ, এভিডেন্স দিয়ে প্রুফ করা, ঠিক আছে? তাহলে দিস ইজ মডেল। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইকোনমিক্সে প্রতি মুহূর্তে আমাদের এই মডেল জিনিসটা করতে হয়, হ্যাঁ, এবং আমাদের এই মডেল করতে গিয়ে আমাদেরকে যেটা মানে ডিসিশন মেকিং সব সময়, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই ডিসিশন মেকিংটা আমাদের কিন্তু করতে হয়, এবং সেই ডিসিশন মেকিংটা হচ্ছে হ্যাঁ whether to do this or whether to do that, ঠিক আছে? তাহলে আমরা সেইখানে কিন্তু এই মডেল বেসড আমরা দেখি, এবং এই মডেলের মধ্যে আমরা মূলত দুটো মডেল আমরা করব। প্রথম একটা মডেল আজকে আমি একটুখানি স্টার্ট করে দিচ্ছি, হ্যাঁ, করে দিয়ে তারপরে পরের দিন আর একটা মডেল করাবো, তারপরে আমি 10 প্রিন্সিপালসটা করাবো, হ্যাঁ। মোটামুটি আমার পেয়েছি। আচ্ছা, আমাদের খুব প্রিয় এই মডেলটা, এবং ইকোনমিক্সের বেসিক মডেল এটা, সেটা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল, সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। দেখতে পাচ্ছ? পিপিটিটা? আচ্ছা, two assumptions. In any exchange process, seller or producer receives the same amount what buyer or consumer spends. দুটো অ্যাজাম্পশন কি? যে কোনো বিনিময়, হ্যাঁ, ইয়েতে এক্সচেঞ্জ প্রসেসে সেলার আর প্রডিউসার রিসিভস দ্য সেম অ্যামাউন্ট হোয়াট দ্য বায়ার আর কনজিউমার স্পেন্ডস। কনজিউমার আর বায়াররা যেটা খরচ করে সেটাই সেলাররা পায়। গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্লো ইন দ্য সেম ডিরেকশন। গুডস আর সার্ভিসেস একই দিকে যায়। In a modern two-sector economy, money acts as a medium of exchange. Goods and service যেদিকে যায় তার উল্টো দিকে মানি ফ্লো যায়। Money flow of income refers to a monetary payment from households to firms in against of purchasing goods and services produced by firms. This is flow of product approach and sums up the total expenditure of the economy. তাহলে money flow of income refers to monetary payment from household to firms. হাউসহোল্ডরা যারা ডিমান্ড করে, তারা যারা প্রডিউস করে তাদেরকে যে মানিটারি পেমেন্ট করে গুডস অ্যান্ড সার্ভিস কেনার বদলে, হ্যাঁ, সেইটা হচ্ছে মানি ফ্লো অফ ইনকাম। দিস ইজ ফ্লো অফ প্রোডাক্ট অ্যাপ্রোচ অ্যান্ড সামস আপ টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য ইকোনমি। এটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। হাউসহোল্ড সেক্টর গেটস মানিটারি রিওয়ার্ড ইন দ্য ফর্ম অফ রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। তার ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ডের জন্য রেন্ট, লেবারের জন্য ওয়েজ, হ্যাঁ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট এবং অর্গানাইজেশনের জন্য প্রফিট।
হ্যাঁ, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের রেসপেক্টে এগুলো হচ্ছে মিনস অফ প্রোডাকশন বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপাদান। দিস ইজ ইনকাম অ্যাপ্রোচ অ্যান্ড সামস আপ দ্য টোটাল ইনকাম অফ দ্য ইকোনমি। 3 সেক্টর মডেল। এবার গভর্নমেন্ট সেক্টর ঢোকাচ্ছি। পিপল বিলঙ্গিং টু হাউসহোল্ড সেক্টর হচ্ছে বিলঙ্গিং টু দিস সেক্টর সাপ্লাইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করে অ্যান্ড ডিমান্ডস গুডস অ্যান্ড সার্ভিসেস, এবং গুডস অ্যান্ড সার্ভিস ডিমান্ড করে। বিজনেস সেক্টর, people belonging to this sector demands factors of production and supplies goods and service. উল্টো, হ্যাঁ, তারা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ডিমান্ড করে বিজনেস সেক্টর এবং সাপ্লাই করে গুডস অ্যান্ড সার্ভিস। গভর্নমেন্ট সেক্টর, when market fails to organize economic activity, যখন মার্কেট ফেল করে ইকোনমিক অ্যাক্টিভিটি অর্গানাইজ করতে, পিপল বিলঙ্গিং টু দিস সেক্টর কালেক্টস ডিরেক্ট ট্যাক্স ফ্রম হাউসহোল্ড সেক্টর অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স ফ্রম বিজনেস সেক্টর। হ্যাঁ, হাউসহোল্ড সেক্টর থেকে ডিরেক্ট ট্যাক্স মানে যার ইনকাম ট্যাক্স, প্রফিট ট্যাক্স, যেগুলো যে বেশি ইনকাম করে তার থেকে বেশি নেয় এবং তাকেই এটার বার্ডটা বিয়ার করতে হয়। আর ইনডিরেক্ট ট্যাক্সটা কি? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটি, সেলস ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, যেগুলো গুডস যে পারচেস করছে তার কাছ থেকে প্রডিউসার নিয়ে কালেকশন করে গভর্নমেন্ট কিন্তু প্রডিউসারের কাছ থেকে। ফ্রম বিজনেস সেক্টর। তাহলে যখন ইকোনমিক অ্যাক্টিভিটি ফেল করে তখন এই গভর্নমেন্ট সেক্টর করে কি ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স নেয় এবং সেইটা ইনফ্রাস্ট্রাকচার গোয়িং টু বিজনেস সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গিভিং সাবসিডিজ টু হাউসহোল্ড সেক্টর অর বিজনেস সেক্টর। ভর্তুকি দেয়, মানে ধরো এই যে গ্যাসের যে ভর্তুকি আমাদের অ্যাকাউন্টে ঢোকে, হ্যাঁ, মানে এলপিজি গ্যাস, হ্যাঁ, সেটা একটা ভর্তুকি। হ্যাঁ, মানে যেখানে কেনার ক্ষমতা নেই কিন্তু ওটা কেনা দরকার মানুষকে সুস্থভাবে রাখতে হলে, সেইখানে গভর্নমেন্ট কিছুটা কন্ট্রিবিউট করলে সেটাকে আমরা বলি সাবসিডি। হ্যাঁ, কস্ট প্রাইসটা তাহলে কনজিউমারকে একটু কম দিতে হবে, ঠিক আছে। বা পরিকাঠামো তৈরি করে, প্রাইমারি হেলথ, প্রাইমারি এডুকেশন, এসব বেসিক এমিনিটিস, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সাপ্লাই করে গভর্নমেন্ট। তাহলে এইবারে হলো হচ্ছে সিম্পল সার্কুলার ফ্লো কন্টিনিউড প্রোডাক্ট মার্কেট ফ্লো প্রোডাক্ট অ্যাপ্রোচ টু সেক্টর house transaction in which household sector buys goods, business sector ফাইনাল কনজিউমার গুডস এন্ড সার্ভিসেস দিচ্ছে হাউসহোল্ড সেক্টরকে, তার বদলে ভ্যালু অফ আউটপুট টোটাল মনিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, এইটা কিন্তু টাকাটা চলে যাচ্ছে, সবুজ হচ্ছে টাকা, পিঙ্ক হচ্ছে তোমার রিয়েল গুডস এন্ড সার্ভিসেস আসছে। তাহলে রিসোর্স মার্কেট, ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ, হাউসহোল্ড সেক্টর প্রোভাইড করছে ফার্মকে, তার বদলে টাকা পাচ্ছে কি? ল্যান্ডের জায়গায় রেন্ট, লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট, এন্টারপ্রেনারের জন্য প্রফিট, ঠিক আছে। এবার ফ্যাক্টর পেমেন্ট, রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, এটা বিজনেস সেক্টরে যাচ্ছে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, সেটা আবার হাউসহোল্ড সেক্টরে আসছে। দিস ইজ এ মডেল। মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, ফ্যাক্টর মার্কেটস, ঠিক আছে। এবার ফ্যাক্টর মার্কেটসে কি হচ্ছে? হাউসহোল্ড সেক্টর ফ্যাক্টরসগুলো সাপ্লাই করছে, ফার্ম হচ্ছে ডিমান্ড করছে, ডিমান্ড করার জন্য টাকা দিচ্ছে, এইটা হচ্ছে টাকা, এইটা হচ্ছে রিয়েল। হ্যাঁ, আবার গুডস মার্কেটে কি হচ্ছে? হাউসহোল্ড সেক্টর ডিমান্ড করছে, ফার্ম সাপ্লাই করছে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য সার্কুলার ফ্লো মডেল উইথ টু সেক্টর। তাহলে এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে কারখানা। তাহলে ফ্যাক্টর সার্ভিসেস যাচ্ছে, তার বদলে ওয়েজ, রেট, ইন্টারেস্ট, প্রফিট আসছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার, গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস না, গুডস অ্যান্ড সার্ভিসেস ফার্ম থেকে হাউসহোল্ড সেক্টর পাচ্ছে। এবং গভর্নমেন্ট কি হচ্ছে? ট্যাক্স কালেক্ট করছে, এদিক থেকেও করতে পারে, খালি এদিক নয়। এখানে দেখানোটা এত সুন্দরভাবে সম্ভব না বলে একদিক থেকে দেখানো হয়েছে। গভর্নমেন্ট স্পেন্ডিংও এদিকে না করে হাউসহোল্ড সেক্টরকে সাবসিডিও দিতে পারে। তাহলে জি এটা। তাহলে ফিনান্সিয়াল মার্কেট কি হচ্ছে? ইনকাম করার পর যেটুকু কনজামশন করছে, বাকি যেটা ট্যাক্স, প্রথমে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিয়ে যে ডিসপোজেবল ইনকামটা পড়ে থাকছে তার থেকে যে কনজামশন করছে বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা যাচ্ছে হচ্ছে ব্যাংক বা শেয়ার মার্কেট বা এলআইসি, এসব ক্ষেত্রে ফিনান্সিয়াল মার্কেট। এবং সেইটা ফার্ম ধার নিচ্ছে, নিয়ে আবার ক্যাপিটাল স্টক বাড়াচ্ছে, মানে ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করলে আরো প্রোডাকশন হচ্ছে, ইনকাম বাড়ছে, গ্রোথ হচ্ছে। আর এইবারে হচ্ছে আদার কান্ট্রিজ, যদি ফরেন কান্ট্রি ঢোকাই তখন মানে এখানে আদার কান্ট্রিজে ইম্পোর্ট আর এক্সপোর্ট। হ্যাঁ, মানে এইটা কি দেখাচ্ছে? খালি টাকা আসাটা দেখাচ্ছে, এখানে রিয়েলটা দেখাচ্ছে না কিন্তু। মানে ইম্পোর্ট মানে টাকা বেরিয়ে যাচ্ছে আমার দেশ থেকে, এদিক থেকেও বেরোতে পারে, আর এক্সপোর্ট মানে টাকা ঢুকছে, ঠিক আছে। তাহলে
এই হচ্ছে এখানে খালি দেখানো হয়েছে খালি হচ্ছে আমার ফিনান্সিয়াল ট্রানজাকশন। তাহলে এই ফার্মস, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হাউস হোল্ড, গভর্নমেন্ট, আর এইটাকে অন্যভাবে দেখিয়েছি, এগুলো গোল। কেন? দে আর অ্যাক্টার্স ইন দ্য মার্কেট, দে আর ক্রিয়েটিং ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ। এরা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি করে না, প্রোডাকশন করে না, ন্যাশনাল ইনকাম বাড়ায় না, কিন্তু এরা যেটা করে পুরো সিস্টেমটাকে দাঁড় করিয়ে রাখে। মানে এরা ক্যাটালিটিক রোল প্লে করে ইকোনমিতে। যে অনুঘটক যেমন কেমিস্ট্রিতে আছে, যে সেটা না থাকলে রিয়াকশন হবে না। সো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক সংস্থাগুলো হচ্ছে সেই মানে অনুঘটক। এই সমস্ত জায়গায় অ্যাকশন চলতে হলে এদেরকে ঠিক রাখতে হবে, কিন্তু এরা নিজেরা কিছু প্রোডাকশন বা ইকোনমিক অ্যাক্টিভিটি করছে না। ঠিক আছে, তাহলে এই মোটামুটি এই মডেলটা বলে দিলাম। হ্যাঁ, একটুখানি